এর আগের ভিডিওর আলোচনায় আমরা কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্রটিকে প্রতিষ্ঠা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্রকে যেমন প্রতিষ্ঠা করা যায় ঠিক তেমনইভাবে গাউসের সূত্র থেকেও আমরা কুলম্বের সূত্রটিকে প্রতিষ্ঠা করতে পারি, কারণ কুলম্বের সূত্রের সঙ্গে গাউসের সূত্রের একটা সম্পর্ক রয়েছে। আজকের ভিডিওতে সেটাই দেখব যে কিভাবে গাউসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্রটিকে প্রতিষ্ঠা করতে পারি। তো তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা স্থির তড়িতের আলোচনায় তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা পেয়েছি, তারপরে আমরা কুলম্বের সূত্রের ধারণাও পেয়েছি। সেখানে আমরা কি দেখেছি যে যদি কোনো একটি আধান কোথাও রাখা থাকে, ধরো এইখানে একটা আমাদের কাছে প্লাস ক্যাপিটাল কিউ আধান রাখা আছে, ঠিক আছে, তাহলে এই আধানটির উপস্থিতির জন্য তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এবং সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান নয়। আধানটির কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, আর যত আমরা আধানটি থেকে দূরে যেতে থাকব তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কমতে থাকবে। এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো একটি আধানকে নিয়ে আসি, সেই আধানটির মধ্যে একটি তড়িৎ বল ক্রিয়া করবে, যেই বলের মান আমরা কুলম্বের সূত্র থেকে পেতে পারি। বোঝা গেল? তাহলে তড়িৎ ক্ষেত্রের ধারণা অনুযায়ী এই আধানটি চারপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান নয়। এই আধান থেকে আর দূরত্বে অবস্থিত, ধরো এই আধান থেকে আর দূরত্বে অবস্থিত যে কোনো একটা বিন্দু এটা, ঠিক আছে, এখান থেকে দূরত্ব হচ্ছে আর। এই বিন্দুতে ধরে নাও এটার নাম একটা দিয়ে দিই আমরা পি। তাহলে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা অনুযায়ী এই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয়, এই যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয়, তার মান কত হয়? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ কিউ আধানের জন্য, এই যে কিউ আধানের জন্য তার থেকে আর দূরত্বে অবস্থিত যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান E = 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এটাকে যদি আমরা ভেক্টরিক্যালি লিখি ইন ভেক্টর ফর্ম, তাহলে আমরা কি পাই? ই ভেক্টর এর মান হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এই ভেক্টরটির মান। এবং এর অভিমুখটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা একক ভেক্টর নিই। এই আর হচ্ছে আমাদের একক ভেক্টর, যেটা এই ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। এবং এই ক্ষেত্রে এই অভিমুখটি হবে ঠিক এদের সংযোজক সরলরেখা বরাবর এই দিকে। পরিষ্কার বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের আর ক্যাপ তথা ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই পি বিন্দুতে। এবার এই পি বিন্দুতে যদি আমি একটা কোনো আধানকে নিয়ে আসি, ধরো আমি একটা প্লাস স্মল কিউ আধানকে এই বিন্দুতে নিয়ে এলাম, তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র তার জন্য এই আধানটির উপরে একটা তড়িৎ বল ক্রিয়া করবে। আমরা দেখেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সঙ্গে তড়িৎ বলের একটা সম্পর্ক রয়েছে, কি? E = F ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ এখানটাকে সাজিয়ে লিখলে আমরা পাই F = Q × E। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এলে পরে তার মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করবে তার মান হচ্ছে F। সেটা কত? F = Q × E। বুঝা গেল? এইটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখি। এটা হচ্ছে ধরে নাও আমাদের 1 নম্বর সমীকরণ, কারণ এটা আমাদের কাজে লাগবে। এবার কুলম্বের সূত্র থেকে আমরা একটু রিমাইন্ড করে নিই এখানে যে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি যে, এটা লিখি, কুলম্বের সূত্রানুযায়ী এই প্লাস কিউ আধানটির তড়িৎ ক্ষেত্রের জন্য পি বিন্দুতে এই প্লাস স্মল কিউ আধানটির উপরে ক্রিয়াশীল যে তড়িৎ বল, সেই তড়িৎ বলের মান কত হবে? সেটা হবে 1/4πε0 কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার।
এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাকে আমরা লিখে রাখলাম এই কারণে যে আমরা সব শেষে দেখব যে আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি তড়িৎ বলের সেটা এটার সঙ্গে মিলছে কিনা, তাহলে বোঝা যাবে এটাই তো আমাদের কুলম্বের সূত্রের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে আমাদের প্লাস কিউ আধানটি রয়েছে, এই প্লাস কিউ আধানটি আমরা এখানে একটু আঁকি আলাদা করে। এই হচ্ছে আমাদের প্লাস ক্যাপিটাল কিউ আধান এবং তার থেকে আর দূরত্বে অবস্থিত যে কোনো একটা বিন্দু ধরে নাও এই হচ্ছে আমাদের সেই বিন্দু পি, সেখানে আমাদের এই স্মল প্লাস কিউ আধানটিকে রাখা হয়েছে। আচ্ছা এইবার আমরা কি করব, এই আধানটিকে কেন্দ্র ধরে নিয়ে এই যে দূরত্ব আর ব্যাসার্ধের একটা গোলীয় বদ্ধতল কল্পনা করব। গোলীয় বদ্ধতল যেটাকে আমরা বলি গাউসের সূত্র অনুযায়ী এটা হচ্ছে আমাদের গাউসীয় তল। ঠিক এই রকম বোঝা গেল, এটা হচ্ছে আমাদের একটা গোলীয় বদ্ধতল, কাল্পনিক তল, এটাকে বলা হয় গাউসীয় তল। এটাকে আমরা লিখে দিই এখানে, এটা হচ্ছে গাউসীয় তল। গাউসীয় তল এটা আমরা কল্পনা করে নিলাম। এই প্লাস কিউ আধানটিকে কেন্দ্র ধরে নিয়ে আর ব্যাসার্ধের একটা গোলককে কল্পনা করলাম, এমনভাবে কল্পনা করলাম যে এই পি বিন্দুটি এই গোলকটির পৃষ্ঠে অবস্থান করছে। বোঝা গেল, তাহলে এই চিত্র অনুযায়ী এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর হবে? এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একদম ঠিক এই দিক বরাবর, এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করছে। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। পরিষ্কার? আচ্ছা এইবার আমরা কি করি, এই পি বিন্দুতে তো আমাদের এই স্মল প্লাস কিউ আধানটি রয়েছে, তাই এখানে লিখি, এখানে হচ্ছে আমাদের প্লাস স্মল কিউ আধানটি রয়েছে এই জায়গাটাতে। এবার এই জায়গাটাতে আমরা একটা ছোট্ট ক্ষেত্রকে কল্পনা করি যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস। বোঝা গেল, তাহলে এইটা কীরকম ব্যাপারটা, এটা এর আগের ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম, এখানে একটু বোঝার চেষ্টা করি। যদি আমরা এই উপর থেকে এই দিক বরাবর এই জায়গাটার দিকে তাকাই, একটা ফুটবলের মতো দেখতে গোলকের ঠিক পৃষ্ঠে এই পি বিন্দুটির চারপাশে একটা ক্ষেত্রকে কল্পনা করেছি। এই জায়গাটাকে, এই এরিয়াটাকে কীরকম দেখতে হবে? এই এরিয়াটাকে অনেকটা এইরকম দেখতে হবে, তাই কি না? এই জায়গাতে এই প্লাস কিউ আধানটি রয়েছে, স্মল প্লাস কিউ আধান, এবং তার চারপাশে একটা ক্ষেত্রকে আমরা কল্পনা করেছি এইরকম, ঠিক আছে, যার ক্ষেত্রফল কত? ডিএস। এবং এই ক্ষেত্রের এই 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 অর্ধেকটুকু আমরা এই পাশে দেখতে পাচ্ছি, আর বাকি যেই এই পাশের অর্ধেকটুকু সেটা আমাদের ওই পাশে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি যে ওই পাশে রয়েছে। এটা যেহেতু 2 ডাইমেনশনালি আমরা এঁকেছি, 3 ডাইমেনশনালি তা এখানে সম্ভব নয়। বোঝা গেল? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে ক্ষেত্রটিকে আমরা ধরলাম, এটাকে আমরা ক্ষেত্র ভেক্টর হিসেবে কনসিডার করতে পারি ক্ষেত্র ভেক্টরের ধারণা অনুযায়ী। এবং সেই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিক বরাবর হয়? এই তল থেকে লম্বভাবে বাইরের দিক বরাবর হবে, অর্থাৎ এই তল থেকে লম্বভাবে বাইরের দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর ক্রিয়া করবে আমাদের ক্ষেত্র ভেক্টর ডিএস। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ই ও ডিএস এর মধ্যবর্তী কোণ কত হবে? থিটা, ধরে নিলাম এটা 0 ডিগ্রি হবে। এটা এদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি হবে, কারণ ই যেদিক বরাবর ক্রিয়া করছে ডিএসও ঠিক সেদিক বরাবর ক্রিয়া করছে, অর্থাৎ ই এবং ডিএস সমান্তরাল এবং একই দিকে ক্রিয়া করছে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। পরিষ্কার? তাহলে আমরা যখন গাউসের সূত্র পড়েছি, গাউসের সূত্রতে আমরা কি দেখেছি? কোনো একটি বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স, এখানে আমরা একটা বদ্ধতলকে কল্পনা করেছি, তো এটা আর ব্যাসার্ধের একটা গোলকীয় বদ্ধতল, সেই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটা যদি ফাই হয়, তাহলে গাউসের সূত্র অনুযায়ী ফাইটাকে আমরা কি লিখি? ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু
কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম গাউসের সূত্র থেকে। পরিষ্কার? তাহলে এইখান থেকে আমরা একটু এটাকে ভেঙে দেখার চেষ্টা করব। দেখো, মন দিয়ে দেখো এই জায়গাটাতে। এরপরে কিছুই নেই, এরপরে শুধু ক্যালকুলেশন। কি সেটা? এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ই ডট ডিএস, ই একটা আমাদের ভেক্টর রাশি, ডিএসও একটা ভেক্টর রাশি, এবং এদের মধ্যবর্তীতে কি হচ্ছে, এখানে একটা ডট গুণ অর্থাৎ স্কেলার গুণ হচ্ছে। তার ফলে আমরা একটা স্কেলার রাশি পাচ্ছি, সেটা কি? আমাদের তড়িৎ ফ্লাক্স। তাহলে এইখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন, ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস, এটাকে আমরা লিখতে পারি ই ডিএস কস থিটা ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। পরিষ্কার? এইখানে এই যে কস থিটা এটা অ্যাকচুয়ালি কী হবে আমাদের? কস 0 ডিগ্রি, কারণ থিটাটা হচ্ছে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। এখানে আমরা কি দেখলাম? ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা কত? 0 ডিগ্রি। তাহলে কস থিটার জায়গায় আমরা 0 ডিগ্রি বসাতে পারি। তাহলে কস 0 ডিগ্রি মানে কত হয়? 1। তার মানে এই জায়গাটাতে আমরা 1 লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বোঝা গেল? তাহলে এটাকে আমি তুলে দিই যে কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ওভার ই ডিএস ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার এই ইন্টিগ্রেশনটা কার উপরে করেছি আমরা? সারফেসের উপরে, সারফেস এরিয়ার উপরে। তার মানে ইটা আমাদের কনস্ট্যান্ট, ইটা আমাদের বাইরে চলে আসবে। এটাকে একটু উপর দিকে তুলে নিই। ঠিক আছে? এখান থেকে আমরা পাচ্ছি ই ইন্টিগ্রেশন ওভার ডিএস, এটা অ্যাকচুয়ালি ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, এইটা কি বোঝাচ্ছে? এইটা বোঝাচ্ছে যে এই ক্ষুদ্র অংশটির ক্ষেত্রফল যদি ডিএস হয়, তাহলে এই রকম এই পুরো সম্পূর্ণ যে গোলকটি রয়েছে, এখানে আমরা এরকম ছোট ছোট কতগুলো, অনেকগুলো, অসংখ্য আমরা ক্ষেত্রফল কল্পনা করে নিতে পারি, যার প্রত্যেকটির ক্ষেত্রফল কত? ডিএস। এবং প্রত্যেকটির ক্ষেত্রফল যদি ডিএস হয়, তাহলে সবগুলোকে যোগ করলে পরে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল এস পেয়ে যাব। পরিষ্কার? সেই এস এর ভ্যালুটা কত হবে? সেই এস হবে অ্যাকচুয়ালি আমাদের এস ইজ ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ওভার ডিএস। সেটা কত হয়? এই সম্পূর্ণ একটি গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার। এটা আমরা জানি। তাহলে এই ইন্টিগ্রেশন ওভার ডিএস, এটাকে আমরা 4 পাই আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই ইজ ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ঠিক আছে? তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। পেলাম তো? ইটাকে এই পাশে রাখলাম, এই 4 পাই আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার কথা ছিল। কারণ থিওরিটিক্যালি আমরা দেখেছি অলরেডি যে ই এর ভ্যালুটা কত হয়? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা আসা উচিত ছিল, এখন তাই এলো। এইবার আমাদের এই 1 নম্বর সমীকরণ যেটা ছিল, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে আমরা এখন লিখব। কি পাচ্ছি দেখো? 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে এখানে কি বলা হয়েছে? যে কিউ আধানকে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে নিয়ে এলে সে একটি বল অনুভব করবে। সেই বলের মান কত হচ্ছে? এফ। আর এফটা কি? সেটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী তড়িৎ বল, যার মান হওয়া উচিত এটা। আমরা দেখব যে এই এক্সপ্রেশনটা পাচ্ছি কিনা ই এর ভ্যালুটা এখানে বসালে পরে, তাহলেই আমাদের আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা সার্থক হবে। আচ্ছা, এবার দেখো 1 নম্বর সমীকরণে কী দেওয়া আছে? এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। আচ্ছা, ই এর জায়গায় এই এক্সপ্রেশনটাকে আমরা বসাতে পারি। তাহলে এখানে যদি আমরা বসাই কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে এফ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো তো, এটা কুলম্বের সূত্র অনুযায়ী এই যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটি দেখেছিলাম
তার সঙ্গে এটা ম্যাচ করছে কিনা, দেখো তো এটা ম্যাচ করছে কিনা। এইখানে যে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী যে তড়িৎ বলের মান পাওয়া উচিত ছিল, এইখানে দেখো আমরা তড়িৎ ফ্লাক্সের ধারণা থেকে শুরু করে এই সিম্পল ক্যালকুলেশনটি করে আমরা ঠিক সেই জায়গাতে পেয়ে গেলাম। তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি যে গাউসের সূত্রকে ব্যবহার করে, এই যে গাউসের সূত্রের এক্সপ্রেশন, এটাকে আমরা একটু বক্স করে দিই, এই যে আমাদের গাউসের সূত্র, সেটিকে ব্যবহার করে আমরা তড়িৎ বল অর্থাৎ কুলম্বের সূত্রটিকে প্রতিষ্ঠা করতে পারলাম। এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। বুঝতে পারলে? তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।